সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আজকে আমরা আলোচনা করব থ্যালাসেমিয়া রোগ নিয়ে। তাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু থ্যালাসেমিয়া চিকিৎসার সমঅধিকার এবং প্রতিরোধ। দর্শক, এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন, আমার বাম পাশে রয়েছেন রক্তরোগ বিশেষজ্ঞ ও বিএমটি ফিজিশিয়ান এবং একই সঙ্গে তিনি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির উপদেষ্টা অধ্যাপক ডক্টর এম এ খান। ডক্টর খান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, ডক্টর খানের পাশেই রয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু রক্ত ও ক্যান্সার বিভাগ এবং শিশু হাসপাতাল থ্যালাসেমিয়া সেন্টারের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ বেলায়েত হোসেন। ডক্টর বেলায়েত হোসেন, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। জি, প্রথমে যেতে যাচ্ছি ডক্টর এম এ খানের কাছে। ডক্টর এম এ খান, থ্যালাসেমিয়া এই রোগটা নিয়ে প্রায় আলোচনা হয়, আমরা গণমাধ্যমে দেখি, অনেক ভোগান্তির কথা শুনি আমরা। তো থ্যালাসেমিয়া রোগটা নিয়ে যদি একটু সংক্ষেপে আমাদের বলেন। থ্যালাসেমিয়া এক ধরনের জন্মগত রক্তরোগ, অর্থাৎ জেনেটিক। এই রোগটা বাবা মা থেকে সন্তানরা পেয়ে থাকে। দেখা গিয়েছে যে বাবা মা সাধারণত ক্যারিয়ার হতে পারে, এবং আমরা জানি যে যে কোনো শরীরের বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুটো জিন থাকে, একটা বাবা থেকে আমরা পেয়ে থাকি, একটা মা থেকে। থ্যালাসেমিয়াতে যদি একটা জিন ডিফেক্টিভ হয়, নষ্ট থাকে, তাহলে সেখানে হেমোগ্লোবিনের পরিমাণ সামান্য কমতে পারে, এবং এটাকে আমরা থ্যালাসেমিয়ার বাহক বা ক্যারিয়ার বলে থাকি। যখন থ্যালাসেমিয়ার দুটো জিনই ডিফেক্টিভ হয়, তখন তার হেমোগ্লোবিন তৈরির পরিমাণটা আশঙ্কাজনকভাবে অনেক কমে যায়। তখন তারকে আমরা বলি থ্যালাসেমিয়া রোগী, অর্থাৎ থ্যালাসেমিয়ার বেজর, এবং তার সবসময় রক্তশূন্যতা থাকে এবং প্রতিনিয়ত রক্ত নিয়েই তাকে বেঁচে থাকতে হয়। এই জন্য এইটা ছোটোকাল থেকেই, এই রোগটা 1 বছর বয়স থেকেই তার রক্তশূন্যতা ধরা পড়ে, এবং হয়তো তখন ডাক্তারের কাছে যাওয়ার পরে এটা কনফার্ম করা হয়। ডক্টর খান, আপনাকে ধন্যবাদ। ডক্টর বেলায়েত হোসেন, আপনি তো শিশু হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন, কাজ করছেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে রোগীরা আসে, শিশুরা আসে। তো বাংলাদেশে আসলে এই থ্যালাসেমিয়া রোগীর প্রিভিলেন্সটা কীরকম, সংখ্যাটা কীরকম? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগী এবং থ্যালাসেমিয়া রোগীর বহনকারী প্রিভিলেন্সটা কেমন, এটা একটা ভাইটাল প্রশ্ন। WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা কনজারভেটিভ ডাটা ছিল অনেক বছর আগের। সেখানে বলা হয়েছে যে বহনকারীর পার্সেন্টেজ বা প্রিভিলেন্স অ্যাপ্রক্সিমেটলি 7 to 8%। দুই রকম বহনকারী আছে, একটা হলো বেটা থ্যালাসেমিয়া বহনকারী, এটা হলো 4%, এবং বহনকারী আছে, এটাও প্রায় 4%। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, আমরা ছোটো আকারে স্টাডি করেছি, শিশু হসপিটাল সেন্টারের পক্ষ থেকেও আমরা 2008 সালে একটা স্টাডি করেছি 10,000 স্কুল গোয়িং বাচ্চাদের উপর, 20টা ডিস্ট্রিক্টের উপর। সেখান থেকে আমাদের যে ডাটা বের হয়ে এসছে, সেটা হলো যে প্রায় 10% স্কুল গোয়িং বাচ্চারা ক্যারিয়ার বহনকারী, তবে বিভিন্ন বিভাগে একটু কম বেশি আছে। এর মধ্যে অ্যালার্মিং হলো আমাদের যে পার্বত্য অঞ্চলে যে ট্রাইবাল জনগণ আছে, উপজাতীয় জনগণ আছে, তাদের মধ্যে বহনকারীরা অত্যন্ত বেশি, প্রায় 40% ট্রাইবাল পপুলেশন বহনকারী। এটা হলো বহনকারীর সংখ্যা। এখন আমরা আসি রোগী কেমন আছে, রোগীর প্রিভিলেন্সটা কি বাংলাদেশে। এটা একটা আনুমানিক একটা স্ট্যাটিস্টিক্স আছে। আমাদের বাংলাদেশে বর্তমানে 50 থেকে 60 হাজার থ্যালাসেমিয়া রোগী আছে। রোগী আছে 50 থেকে 60 হাজার রোগী আছে। যদিও সংখ্যার দিক থেকে এই রোগটা খুব বেশি সংখ্যায় না, কিন্তু এর গুরুত্বটা অন্যদিকে, এর প্রভাবটা অন্যদিকে। একজন রোগী সে হলো সারা জীবনের জন্য রোগী। তার জন্ম থেকে সে রোগী হয়ে সে জন্মগ্রহণ করেছে, এবং মৃত্যু হবে তার রোগী হয়েই হিসাবে, এবং লাইফ লং তার চিকিৎসার প্রয়োজন হবে। কী চিকিৎসা প্রয়োজন হবে? যেহেতু রক্ত কমে যায়, স্যার বললেন রক্ত কমে যায়, সেজন্য তাকে বাইরে থেকে রক্ত ট্রান্সমিশন নিয়ে বেঁচে থাকতে হবে। কাজেই এই 50 থেকে 60 হাজার রোগীর সংখ্যা মানে নিউমোনিয়া বা অন্য কোনো রোগীর কয়েক লক্ষ রোগীর সমান। জি, ডক্টর বেলায়েত হোসেন, ধন্যবাদ। আপনি ডক্টর খান সংযুক্ত করতে চাই যে আমরা জানি আমাদের দেশে যদি 17 কোটি জনগোষ্ঠীর কাজ থাকে, তাহলে 10% যদি ক্যারিয়ার ধরে থাকি, তাহলে দেখা যাবে যে 1,70,00,000 বাহক
অতএব এই যখন বাহকে বিয়ে হচ্ছে তখন 4জন সন্তানের মধ্যে একজন যে এই carrier বিষয়ে হতে আমি জানতে পারে। চাচ্ছি যে আসলে আপনার দুজনই বাহক এবং রোগী দুটাকে আলাদা করছেন, তো এই বাহক এবং রোগী আসলে পার্থক্যটা কেন করছেন এবং পার্থক্যটা কোন জায়গাতে? হ্যাঁ, বাহকরা আমাদের মতোই সাধারণভাবে তাদের বাহ্যিকভাবে বোঝার কোনো উপায় নাই, কারণ একটা গ্যাদারিংয়ে যদি দেখি সমাবেশে যে অনেক লোক রয়েছে তারা সবাই সুস্থ বাহির থেকে, কিন্তু তাদের যদি বিশেষ পরীক্ষা করি সিবিসি এবং ইলেকট্রোফোরেসিস তাহলে করে দেখা যাবে তাদের মধ্যে থ্যালাসেমিয়া জিন বহন করছে তারা, অর্থাৎ তারা থ্যালাসেমিয়ার ক্যারিয়ার। কিন্তু যে রুগী তার আগেই বলেছে তার মধ্যে দুটো জিনের নষ্ট থাকাতে তার শারীরিক কিছু পরিবর্তন আসবে, তার মধ্যে রক্তশূন্যতা থাকবে, তার জন্ডিসের ভাব থাকবে এবং চেহারার মধ্যে একটু পরিবর্তন আসে যেটাকে আমরা বলি মঙ্গোলিয়ান ফেসিস। তার চোয়াল কপালটা একটু বড় হয়ে যায়, সামনের দিকে বড় হয়ে যায়, এইসব জিনিসগুলো পরিবর্তন আসে। তো রোগীরা চিকিৎসা নিতে হয়। থ্যালাসেমিয়ার বাহকদেরকে আমরা রোগী বলি না, কারণ তাদের কোনো চিকিৎসার প্রয়োজন হয় না, তারা স্বাভাবিকভাবে কাজকর্ম চলতে পারে এবং তাদের জীবন আয়ুটাই স্বাভাবিক থাকে। তো স্যার এই ক্ষেত্রে যারা ক্যারিয়ার বা বাহক তাদের মধ্যে কোনো সিমটম দেখা যায় কিনা, যে আমি হয়তো বা টেস্ট করতে যাব এই সিমটমটা দেখে? ম্যাক্সিমাম বাহকরা অন্য পরীক্ষা করতে গিয়ে ডাক্তাররা ওই যখন সিবিসি অ্যানালাইসিস করে বুঝতে পারেন যে তাদের থ্যালাসেমিয়ার বাহক হতে পারেন, তখন এটাকে আমরা কনফার্ম করতে পারি ইলেকট্রোফোরেসিস দিয়ে। কিন্তু বাহ্যিকভাবে একটা জিনিস থাকতে পারে, তাদের হেমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে একটু কম থাকতে পারে, 10, 9.5 এরকম, কিন্তু হেমোগ্লোবিন বাহক যারা তাদের হেমোগ্লোবিনের মধ্যে তেমন কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ বলতে চাচ্ছে যে বাহকরা বাহ্যিকভাবে বোঝার কোনো উপায় নাই। জি ডক্টর খান, আপনাকে ধন্যবাদ। ডক্টর বেলায়েত হোসেন, মনে করেন আমি সুস্থ, আমরা এখানে তিনজনই সুস্থ রয়েছে, কোনো সিমটম নাই, তো তার মানে কি আমরা তিনজনই সুস্থ অথবা তিনজনের মধ্যেই থ্যালাসেমিয়া ক্যারিয়ার বাহক আমরা কি না, এরকম কোনো বোঝার কোনো উপায় আছে কিনা? আচ্ছা, আমি আপনার প্রশ্নের উত্তরের আগে একটু সাপ্লিমেন্ট করে যাই। আমি যে একটা তথ্য দিলাম যে 50 থেকে 60,000 পেশেন্ট আমাদের বর্তমানে বাংলাদেশে আছে। তো এই 50 বা 60,000 পেশেন্টের যে 60,000 বাবা, 60,000 মা আছেন। এই 60,000 বাবা এবং 60,000 মা, ওনারা এর মধ্যে একজনও কিন্তু কখনোই ভাবেনি বা কখনো ফিল করেনি শারীরিকভাবে যে তারা কেরিয়ার। আচ্ছা, দে আর নর্মাল অ্যাক্টিভ পার্সন। স্বক্ষেত্রে তারা যারা কৃষক, কৃষিকাজ করছে, যারা তারা চাকরি পড়াশোনা শেষ করে চাকরি করছে, এই যে টোটালি নর্মাল পার্সন, কখনোই তারা এটা ফিল করে নাই। কিন্তু যখন দুই কেরিয়ারের মধ্যে বিয়ে হয়ে এলো এবং তাদের একজন বাচ্চা থ্যালাসেমিয়া পেশেন্ট জন্মগ্রহণ করলো, ডাক্তারের কাছে গেল, ডায়াগনোসিস হলো, তখন ডাক্তার সাহেব ওনাদেরকে করতে বললেন ইলেকট্রোফোরেসিস, আপনারাও করেন। তো ওনারা করলো, ওনাদের মধ্যে বহনকারী ধরা পড়ে গেল। তো তখন ওরা বুঝতে পারলো যে আমি তো নর্মাল ছিলাম, আমি তো কখনো জানি না, আমাদের কেউ বলেও নাই, তা আমি কেরিয়ার হলাম এবং আমি এরকম একটা পরিস্থিতির শিকার হয়ে গেলাম। সো দ্যাট এখন আপনার প্রশ্নে আসি যে আমাদের তিনজনের মধ্যে বা এখানে যে লোক আছে এদের মধ্যে যদি আমরা সবাই ইলেকট্রোফোরেসিস করাই, আমার ধারণা একটা ক্যালকুলেশন আছে, প্রতি 12 জনের মধ্যে একজন বহনকারী পাওয়া যাবে। তা আমার ধারণা আমাদের মধ্যেও যদি করাই একজন বের হয়ে আসবে, অন্তত একজন বের হয়ে আসবে, এরকম আর কি বিষয়টা। তো সেক্ষেত্রে আপনি সাজেশন করবেন কিনা যারা আমরা সুস্থ রয়েছে, কোনো সিমটম শো করছি না, তাদেরকে অন্তত এই জায়গা থেকে সচেতনতার জায়গা থেকে টেস্ট করা উচিত? অবশ্যই টেস্ট করা উচিত। আমার যখন পেশেন্ট দেখেছি, তখন যখন বাবাকে মাকে বলেছি যে আপনারাও টেস্ট করান, যে স্যার আমি তো সুস্থ, আমি কেন করাবো? তারা এইভাবেই বলে, আমি কেন করাবো, আমি তো সুস্থ। বিশেষ করে ওয়াইফকে করায়, কিন্তু নিজে করেন না, স্বামী নিজে করতে চান না। স্যার আমি তো সুস্থ। আমি তো আপনি সুস্থ, তারপরেও করান। আপনি বহনকারী আমি থিওরিটিক্যালি বললাম, কিন্তু আপনি করায় করলে আমি প্রমাণ দেবো আপনাকে, করে নিয়ে আসে বহনকারী। এখানে একটু সংযোগ করতে চাই যে কথাটা বললেন যে সবাই করবে কিনা, কারণ সবাই ঢালাওভাবে করতে গেলে অনেক বাজেটের ব্যাপার রয়েছে। এখানে সাধারণত আমরা বলি রিস্ক গ্রুপ কারা? যুবকরা, যাদের বয়স 25 থেকে 35 বছর, যারা আগামীতে বিয়ে করতে যাবে, তাদের যদি ধারাবাহিকভাবে ম্যাস স্ক্রিনিং করা হয় এবং জানা যায় কারা কারা কেরিয়ার, তখন তারা বিয়ের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন। এই প্রশ্নগুলো পরে হয়তো উত্তর দেবো। অর্থাৎ যুবতীদেরকে করা উচিত, তাদের যেমন ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে আমরা কিছু স্টাডি করেছিলাম, ওইখানে দেখেছি যে 10% ইউনিভার্সিটি স্টুডেন্টের মধ্যে থ্যালাসেমিয়া বাহক আমাদের দেশে।
ধন্যবাদ। তো ডক্টর আহমেদ খান, আপনি বলেন যে ক্যারিয়ার বাহক তাদের কোনো সমস্যা হয় না ভবিষ্যতে, তো এটা থেকে প্রতিরোধের উপায়টা কি? হ্যাঁ, প্রতিরোধের জন্য আমাদের যে থ্যালাসেমিয়া প্রিভেনশনের জন্য মূল কথাই হচ্ছে যে আমরা কেরিয়ারকে ডিটেক্ট করতে হবে, এবং কেরিয়ার কাদের করব? সাধারণত ইয়াং জেনারেশনকে আমরা স্ক্রিনিং করে বলবো যে কারা কারা এর মধ্যে কেরিয়ার আছে। হওয়ার পরে আমরা তাদেরকে অ্যাওয়ারনেস ডেভেলপ করব যে আপনারা আরেকজন কেরিয়ারকে বিয়ে করা থেকে বিরত থাকবেন বা একটু ভেবেচিন্তে করবেন। দ্বিতীয়ত হচ্ছে কে দ্বিতীয় পর্যায়ে যদি বিয়ে হয়ে যায় একজন কেরিয়ার সাথে আরেকজনের কেরিয়ারের, তখন মা যখন প্রেগনেন্ট হবে তখন 12 সপ্তাহের মধ্যে আমরা বলি প্রিনিটাল ডায়াগনোসিস করা, অর্থাৎ তার সন্তান, পেটের সন্তানটা রোগী না কেরিয়ার এটা নিশ্চিত অথবা সুস্থ এটা নির্ণয় করা। যদি দেখি রোগীটা থ্যালাসেমিয়ার রোগী হিসাবে জন্ম নেবে, তখন আমরা একটা অপশন দিয়ে থাকি যে এইটা মেডিকেল টার্মিনেশন করার জন্য। এভাবে আমরা কমাতে পারি। এছাড়া আরেকটু প্রতিরোধের জন্য আরেকটা ব্যাপার হলো, আমরা আমাদের পাঠ্যপুস্তকে এটাকে ব্যাপকভাবে সচেতনতা ডেভেলপ করার জন্য একটা থ্যালাসেমিয়া নিয়ে ছোট্ট একটা চ্যাপ্টার ইনক্লুড করতে পারি, যাতে ছোটোকাল থেকে মানুষ এটা সম্বন্ধে জানতে পারে থ্যালাসেমিয়া কী। যেমন আমি একটা প্রতিরোধের ব্যাপারে সাইপ্রাসের একটা অভিজ্ঞতার কথা বলতে চাই। সাইপ্রাসে একসময় 31 ভাগ ছিল থ্যালাসেমিয়ার বাহক, এবং তাদের একটা ন্যাশনাল একটা প্রবলেম ছিল এটা থ্যালাসেমিয়া রোগী। তখন তারা 76 সালে তারা শুরু করলো যে স্ক্রিনিং প্রোগ্রাম ইয়াংদেরকে। তারপরে তারা 80 দিকে তারা করলো কি, এই যে বিবাহের পূর্বে থ্যালাসেমিয়ার টেস্টটা করা ম্যান্ডেটরি করলো, বাই ল করে দিল যে বিয়ের আগে তোমাকে এটা টেস্টটা করাই লাগবে। তারপরে করলো কি, তারা এর পরবর্তীতে সিদ্ধান্ত নিল হ্যাঁ না, যেসব কিছু কিছু দেখা যাচ্ছে কিছু কিছু মা কিছু ক্যারিয়ারের মধ্যে বিয়ে হচ্ছে, তাদেরকে প্রিনিটাল ডায়াগনোসিস দিয়ে করো। এইভাবে করার পরে দেখা গেল 2000 সালের পরে তাদের থ্যালাসেমিয়া শিশু জন্ম নেওয়ার হারটা 0-তে চলে আসছে। তো এইভাবে যদি আমরা এগোতে পারি, ইনশাল্লাহ আমরা হয়তো আমাদের দেশেও অদূর ভবিষ্যতে থ্যালাসেমিয়া রোগী আর দেখতে পাবো না। জি ডক্টর খান, আপনাকে ধন্যবাদ। সময় হচ্ছে একটা বিরতি, ফিরে এসে আপনাদের সাথে আবারও কথা হবে। দর্শকের সময় হলো একটা বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি থ্যালাসেমিয়া রোগ নিয়ে। এ পর্যায়ে আমি একটু কথা বলতে চাই ডক্টর বেলায়েত হোসেনের সাথে। ডক্টর বেলায়েত, দুই ক্যারিয়ারের মধ্যে বিয়ে হলো, সন্তানও জন্ম হলো, তো সেই ক্ষেত্রে নবজাতক কবে থেকে সিমটম শো করে, অথবা তখন আসলে করণীয়টা কি? জি, আপনার প্রশ্নের উত্তরের আগে আমি ওখানে একটু বিষয়, আমরা কেরিয়ার ডিটেকশন এবং প্রিভেনশন অফ ম্যারেজ বিটুইন দুজন কেরিয়ারের মধ্যে এই ব্যাপারে আরেকটা পদক্ষেপ একটা জায়গায় সুযোগ আছে। যেমন যখন যারা কলেজ লেভেলে পড়তে যান বা ইউনিভার্সিটিতে ভর্তি অ্যাডমিশন নিতে যান, তখন যদি তাদের অ্যাডমিশন ক্রাইটেরিয়ার মধ্যে বা অ্যাডমিশন মধ্যে যদি এটা একটা ক্রাইটেরিয়া ইনক্লুড করে দেওয়া যেতে পারে যে তুমি তোমার ইলেকট্রোফোরেসিস, এটা গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে, মানে যে ব্লাড গ্রুপ কিরকম থাকে, সেটা ব্লাড গ্রুপ যেভাবে থাকে এইভাবে তোমার এই রিপোর্টটা করে নিয়ে আসো, সো দ্যাট ওইটা একটা রেকর্ডে থাকতে পারে। ওইভাবে একটা স্ক্রিনিং সিলেকশনটা হয়ে যেতে পারে। কারণ গভর্নমেন্ট পর্যায়ে এত মাস পিপুলকে করতে যাওয়াটা এটা হেলথ বাজেটের ব্যাপার আছে। আর ব্যক্তি পর্যায়ে যদি প্রত্যেকেই করে, তারা হয়তো 1000 টাকা এডিশনাল ভর্তি হতে যে খরচ লাগবে এর সাথে 1000 টাকা এডিশনাল খরচ হবে তার। এটি হয়তো ব্যক্তি পর্যায়ে সম্ভব, অনেকের পক্ষেই সম্ভব। হয়তো 1000 টাকার বিনিময়ে সে লাইফ টাইম একটা অ্যাডভান্টেজ সে পাচ্ছে। কারণ একটা রুগী হয়ে যাওয়া মানে কি লাইফ লং সেই রুগীকে নিয়ে তাকে প্রতি মাসে হসপিটালে দৌড়াতে হবে, প্রতি মাসে 10,000 টাকা তার পিছনে খরচ করতে হবে। এমব্রাসিং কন্ডিশন। সো এখন আপনার প্রশ্ন যেটা হলো যে হ্যাঁ, একজন নবজাতক পেশেন্ট হয়ে জন্মগ্রহণ করলো, সেক্ষেত্রে জন্মের সাথে সাথে তার লক্ষণটা বোঝা যায় না। সাধারণত 3 মাস পর থেকেই লক্ষণটা পরিপুষ্ট হয়ে আসে। সেই লক্ষণের মধ্যে প্রথমে হবে তার রক্তের পরিমাণটা, হিমোগ্লোবিনের পরিমাণটা ধীরে ধীরে কমে যেতে থাকবে। হিমোগ্লোবিনের পরিমাণ একটা নির্দিষ্ট মাত্রা, নর্মাল স্বাভাবিকের মাত্রা নিচে নেমে গেলে তখন তার কিছু লক্ষণাদি বোঝা যাবে। এটা হলে বাচ্চা খুব রেস্টলেস থাকবে, অস্থির হবে, বিরক্ত করবে,
খাওয়া দাওয়া ছেড়ে যাবে, কমে যাবে, ক্ষুধামন্দা হবে এবং একটু হালকা জ্বর আসতে পারে, আবার একটু ফ্রিকুয়েন্টলি তার ঠান্ডা কাশি জ্বর এটাও লাগতে পারে। তো এই পর্যায়ে যখন ওনারা ডাক্তার সাহেবের কাছে যাবেন, ডাক্তার সাহেব দেখবেন যে বাচ্চাটি তার জ্বর বা নিউমোনিয়া বা এগুলির পাশাপাশি তার একটু অ্যানিমিয়া মনে হচ্ছে, তখন উনি সিবিসি পরীক্ষা দিবেন এবং সিবিসি পরীক্ষাতে একটা সাজেশন বের হয়ে আসবে যে হি অর শি মাইট বি এ পেশেন্ট অফ থ্যালাসেমিয়া। তখন ডাক্তার সাহেব তাকে ইলেকট্রোফোরেসিস অ্যাডভাইস করবেন, তখন হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করবেন এবং এই ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে তার থ্যালাসেমিয়া রোগটি নির্ণয় হয়ে আসবে। তো এই সময়টা সাধারণত 3 মাসের পর থেকে শুরু হয়। থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে 3 মাস, 4 মাস, 6 মাসে এইভাবে আসে। আবার আরেকটা থ্যালাসেমিয়া আছে যে ইবিটা থ্যালাসেমিয়া, যেটা আমাদের এই এশিয়ান অঞ্চলে বেশি কমন। 75% পেশেন্ট হলো ইবিটা থ্যালাসেমিয়া আর 25% পেশেন্ট হলো বিটা থ্যালাসেমিয়া মেজর। এই বিটাদের ক্ষেত্রে আবার একটু ভেরিয়েবল প্রেজেন্টেশন হয়, অর্থাৎ কারো 6 মাসেও আসতে পারে লক্ষণ, কারো আবার 2 বছরের বয়সেও আসতে পারে, কারো আবার আরও পরে গিয়ে আসতে পারে লক্ষণ। সেই লক্ষণগুলি এই, এবং যদি চিকিৎসা যথাসময়ে শুরু না হয়, পর্যাপ্ত চিকিৎসা, তাহলে তার কী হবে, ধীরে ধীরে তার পেটটা ফুলে যেতে থাকবে, যকৃৎ এবং প্লীহা এটা আস্তে আস্তে বড় হতে থাকবে। এই বিষয়টা পরে আসবে আপনার কাছে। ডক্টর খান, আপনি বলেছিলেন যে প্রতিরোধের একটি অংশ হচ্ছে হলো বিয়ের আগে ব্লাড টেস্টটা করা। তো আমাদের সোসাইটিতে একটা ট্যাবু আছে যে বিয়ের আগে ছেলে মেয়ের ব্লাড টেস্ট করা হবে, এটা একটা নেগেটিভলি দেখা হয়, অ্যাপ্রোচ নেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? প্রথমে বলি যে অনেকে মনে করে যে থ্যালাসেমিয়া মনে হয় কোনো ক্যান্সার, কেউ মনে করে এটা ইনফেকশাস ডিজিজ, একজন থেকে আরেকজন হয়ে যাবে, এই ধরনের কিছু না। কিন্তু যেহেতু এটা জেনেটিক ডিজিজ, বংশ, ছেলে মেয়ে, বাবার থেকে ছেলেরা মেয়েরা পায়, ওনার থেকে আবার ওরা সন্তানরা পাবে। অতএব বিয়ের আগে করার উদ্দেশ্য হচ্ছে নিজেকে জানা যে আমার এই রোগ, এই সম্ভাবনা রয়েছে কিনা, আমি বাহক কিনা, আমার পরবর্তী সন্তানরা এই রোগে আক্রান্ত হবে কিনা, এই জন্য এটা করা। কিন্তু আমরা নিষেধ করছি না যে একজন সে তার যে যাকে বিয়ে করতে যাবে সে কেরিয়ার যদি হয়, না করলে ভালো, কিন্তু করাই যাবে না এটা। কারণ পদ্ধতি, সব বাচ্চারা যে থ্যালাসেমিয়া রোগী হবে তা না, কিন্তু 4 জনে একজন হতে পারে। এবং আবার যদি দুজনেই, যদি স্বামী স্ত্রী উভয়ে যদি হেমোগ্লোবিন ই ক্যারিয়ার হয়, তার বাচ্চারা কিন্তু ই ডিজিজ নিয়ে জন্ম নিতে পারে। এবং এরা ই ডিজিজটা যদি একটু দর্শকদের ই উদ্দেশ্যে ডিজিজ বলেন। যদি নিয়ে হয়, অর্থাৎ 2 ধরনের আমরা এখানে বলে থাকি, এটা বিটা থ্যালাসেমিয়া, একটা ই ডিজিজ বা ই বাহক হেমোগ্লোবিন ই আর কি, দুটো কি ক্যারিয়ার? 2টা ধরনের, আচ্ছা। 2টা টাইপ আলাদা আর কি। হ্যাঁ, আচ্ছা। থ্যালাসেমিয়া 2টা টাইপ আমরা বলি সাধারণত আমাদের দেশে, যেটা কমন এটা হলো বিটা, এটা হলো ই। এখন দুইজনে যদি ই হয়ে থাকে, হেমোগ্লোবিন ই ক্যারিয়ার, এইসব ক্ষেত্রে যে বাচ্চা হবে ই ডিজিজ হবে বলি তাকে, অথবা ই থ্যালাসেমিয়া ডিজিজ, এদের বেলায় হেমোগ্লোবিন এবং সাইন সিমটমগুলো খুবই নগণ্য থাকবে, তাদের ব্লাডও নিতে হয় না। অতএব তাদের বাচ্চা আমরা কন্টিনিউ নেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি। তো আমি এটাই বলতে চাচ্ছি যে এছাড়া যদি তারা বিয়ে করেও বসেন, সেসব ক্ষেত্রে প্রিনেটাল ডায়াগনোসিস করে আমরা বলতে পারি তাদের অনাগত সন্তানটা রোগী কিনা, তখন সেইভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে। তখন আপনি কি সাজেশনটা দেন আসলে, যদি ওই অ্যান্টিনেটাল বা প্রিনেটাল চেকআপে যদি বোঝাই যায় যে হ্যাঁ একটা রোগী হয়ে জন্ম হবে, তখন হ্যাঁ, আপনি কি সাধারণত আমরা suggestion দেন? বলি যে বাচ্চা মেডিকেল টার্মিনেশন অ্যাবর্শন করানোর জন্য, কারণ এটা আমরা ফোর্স করি না, এটা রোগীর মা বাবার সিদ্ধান্ত নেন, এটা তারা কি সিদ্ধান্ত নেবেন, কিন্তু আমরা তাদেরকে আমরা বুঝিয়ে বলি যে না, এটা হইতে পারে, ওটা হইতে পারে, বাচ্চা অসুস্থ থাকলে সারা জীবন তাকে চিকিৎসার মধ্যে নিয়ে আসতে হবে। কিন্তু একটা জিনিস আছে, বাংলাদেশে ওই মেডিকেল অ্যাবর্শন করানোর ব্যাপারটা সরকারিভাবে ওইভাবে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড আইনগত বাধা আছে। ওইটা সরকারের আইনটা কিছু পরিবর্তন করা প্রয়োজন, কারণ এখন যে অ্যাবর্শন করতে পারে তখনই যেখানে মায়ের ঝুঁকি থাকে, কিন্তু এখানে মায়ের ঝুঁকি নাই, এখানে হলো সন্তানের ঝুঁকি। তো এই জিনিসটা হয়তো আইনগত কারেকশন করা লাগতে পারে, আমরা যদিও বুঝিয়ে বলি মা চাইলে করতে পারে। তো আমার মনে হয় ভবিষ্যতে হয়তো এই আইনেরও পরিবর্তন আসবে। স্যার, সেক্ষেত্রে প্রথম প্রেগনেন্সি টার্মিনেট করা হলো, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, ওগুলো আসলে ওই অনাগত সন্তানগুলোর অবস্থা কীরকম হবে বলে? প্রত্যেকবারই তার করা লাগবে, কারণ বলা মুশকিল। এমনও আমরা দেখেছি, যদিও আমরা বলি যে 4 জন সন্তানের মধ্যে একজন থ্যালাসেমিয়া রোগী হতে পারেন, একজন নর্মাল হতে পারে, আর 2 জন বাহক হতে পারে। কিন্তু অনেক পরিবারে দেখেছি 2টা মেয়ে অথবা 2টা ছেলে বা 2 জন সন্তান, তাদের দুজনই থ্যালাসেমিয়ার রোগী হয়ে জন্ম নিয়েছে।
এটা হলো মেন্টালিয়ান একটা প্রবাবিলিটি, এটা হইতে পারে, কিন্তু এমন না সবসময় একই রকম হয়। দুইটা সন্তান, হয়তো দুইটা সন্তান বাহক হয়েছে, তার রোগী হয় নাই, কিন্তু রোগী হতে পারে। জি, ডক্টর খান ধন্যবাদ আপনাকে। ডক্টর বেলায়েত হোসেন, আপনি চিকিৎসার কথা বলছিলেন, অতি দ্রুত চিকিৎসা করতে হবে, তো অতি দ্রুত চিকিৎসাটা পদ্ধতিটা আসলে কিরকম বাংলাদেশে, জি, অথবা ধন্যবাদ। এই রোগের চিকিৎসাটাই বা কিরকম? ধন্যবাদ আপনাকে। একটা বিষয় বলে আমি এটা শুরু করি। বেসিক্যালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ উভয় যদি বহনকারী হয়, ওয়াইফ যদি কনসিভ করেন, প্রেগনেন্ট হন, তো কামিং বেবিটা 3টা ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরিতে পড়বে, যেটা স্যার বলছিলেন। 25% পসিবিলিটি হলো সে পেশেন্ট হয়ে জন্মগ্রহণ করবে, 50% পসিবিলিটি হবে সে মা এবং বাবার মতো বহনকারী হয়ে জন্মগ্রহণ করবেন, বাকি 25% পসিবিলিটি সে রোগীও না, বহনকারীও না, কমপ্লিটলি নর্মাল পার্সন হয়ে জন্মগ্রহণ করবে। এই 3 ক্যাটাগরি যে কোনো একটা ক্যাটাগরি পড়বে। কোন ক্যাটাগরিতে পড়বে একমাত্র আল্লাহ তাআলা জানেন। সেটাই নির্ণয় করা যাবে 3 মাসের সময় প্রিনেটাল ডায়াগনোসিস করে। আচ্ছা, এখন আসি আমরা ট্রিটমেন্ট। তো যেহেতু এটা জন্মগত রোগ, জন্মগতভাবে যে কোনো রোগী কিন্তু ওষুধপত্র দিয়ে ট্রিটমেন্ট করে শরীর থেকে একবারে নির্মূল করে ফেলা যায় না, সেজন্য অন্য ক্যাটাগরি ট্রিটমেন্ট লাগে, সেটা পরে আসছে। তো তাহলে ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হলো সিমটোমেটিক ট্রিটমেন্ট, দ্যাট ইজ যে তার লক্ষণ থাকবে সেই লক্ষণ অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। মেইন লক্ষণটা হলো তার রক্তশূন্যতা, তার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। থাকার কথা ছিল 11 গ্রাম, 12 গ্রাম বা 10 গ্রামের উপরে, কিন্তু ওর হিমোগ্লোবিন চলে আসছে 3 গ্রাম, 4 গ্রাম, 5 গ্রাম, 6 গ্রাম, এই লেভেলে চলে আসছে। তো এই হিমোগ্লোবিন নিয়ে তার পক্ষে নর্মাল লাইফ লিড করা সম্ভব নয়, সেই জন্য তাকে হিমোগ্লোবিন বাড়াইতে হবে। যেহেতু তার নিজস্ব বডি হিমোগ্লোবিন পর্যাপ্ত পরিমাণ তৈরি করতে পারছেন না ডিউ টু থ্যালাসেমিয়া, সেহেতু তাকে রক্তের আর কোনো বিকল্পও নেই, একমাত্র বিকল্প বাহির থেকে রক্ত পরিসঞ্চালন করা। সেই জন্য তাকে প্রতি মাসে 1 মাস অন্তর, এটা রুগী বেঁধে, কারো 15 দিন পর পর, কারো 2 মাস পর পর, কারো 3 মাস পর পর তাকে বাহির থেকে রক্ত পরিসঞ্চালন করে হিমোগ্লোবিন লেভেলটাকে বাড়াইতে হবে, তাহলে সে সুস্থ থাকবে। এটা হলো নাম্বার 1। আর নাম্বার 2 হলো কিছু কিছু রোগীর ক্ষেত্রে আমরা রক্ত পরিসঞ্চালন ছাড়াও বা রক্ত পরিসঞ্চালন কম করেও কিছু ওষুধপত্র আছে, যেমন বলেছিলাম ইবিটা থ্যালাসেমিয়া একটা আছে, এটা বিভিন্ন তীব্রতার হতে পারে, এবং যারা মাঝামাঝি তীব্রতার তাদের ক্ষেত্রে আমরা কিছু ওষুধপত্র দিয়ে থাকি, সেই ওষুধের মাধ্যমে হিমোগ্লোবিন লেভেলটাকে বাড়ায়। হাইড্রোক্সিরিয়া একটা ওষুধ আছে, থ্যালিডোমাইড একটা ওষুধ আছে, এটা আমরা দিয়ে থাকি। তো সেক্ষেত্রে হিমোগ্লোবিন লেভেলটা কিছু বাড়িয়ে দেয়, এবং ওই বাড়ন্ত হিমোগ্লোবিন নিয়ে সে মোরললেস নর্মাল লাইফ লিড করতে পারে উইদাউট গেটিং রেগুলার ব্লাড ট্রান্সফিউশন। এখন ট্রান্সফিউশন দিলাম, দেওয়ার পরে ট্রান্সফিউশনের ফলশ্রুতিতে প্লাস থ্যালাসেমিয়া রোগের কারণে তার শরীরে দেহে রক্তের মধ্যে এবং বিভিন্ন অঙ্গে লোহের পরিমাণটা বেড়ে যায়, আয়রন যেটা বলি বেড়ে যায়। এখন আয়রন দিয়ে তো আমরা সব কাজই করতে পারি, কিন্তু আয়রন যখন বেশি থাকে, অলস অবস্থায় পড়ে থাকে, তখন কিন্তু এই অতিরিক্ত আয়রন কিন্তু শরীরের ক্ষতি করে। অতিরিক্ত আয়রন দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জমা পড়ে থাকে, ব্রেন, হৃৎপিণ্ড, ফুসফুস এবং যকৃৎ বিশেষ করে জমা পড়ে। এই অতিরিক্ত আয়রন এই অঙ্গগুলির যে কোষগুলি আছে, কোষগুলিকে ক্রমান্বয়ে ধীরে ধীরে ধ্বংস করতে থাকে, যার ফলে হার্টের অসুবিধা হয়, হার্ট ফেলিউর হতে পারে, লিভার সিরোসিস হয়ে লিভার কাজ কমে যেতে পারে, লিভার ফেলিউর হতে পারে, ব্রেনের সমস্যা হয়ে যেতে পারে। এবং আরেকটি বিষয় হলো যে শরীরের মধ্যে কিছু গ্রন্থি আছে, সেই গ্রন্থি থেকে কিছু হরমোন নিঃসরণ হয়ে আমাদের বডিকে সচল রাখে, গ্রোথ করে, এখানেও ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে অ্যাজ এ হোল তার গ্রোথ কমে যাবে এবং বিভিন্ন রকম জটিলতা আসতে থাকবে। যখন 12 বছর 13 বছর হবে, তাদের যে পিউবার্টি আসে, বয়সন্ধিকাল, সেগুলো দেরি হবে। তো এগুলির জন্য তাকে ওই আয়রন অপসারণ করতে হবে। ডক্টর বেলায়েত হোসেন, সময় হচ্ছে আরেকটা বিরতি, ফিরে এসে আপনাদের সাথে আবারও কথা হবে। দর্শক, সময় হলো একটা বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি থ্যালাসেমিয়া রোগ নিয়ে। এ পর্যায়ে আমি আবার কথা বলতে চাই ডক্টর এম এ খানের সাথে। ডক্টর এম এ খান, এর আগে বিরতির আগে ডক্টর বেলায়েত বলছিলেন যে চিকিৎসার কথা বলছিলেন, আরেকটি চিকিৎসা রয়েছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, এই জিনিসটা কি আসলে?
আচ্ছা, তাহলে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট চিকিৎসার যাওয়ার আগে আমি একটু বলি যে এটা দুই ভাগে ভাগ করি আমরা সাধারণত। একটা বললাম সাপোর্টিভ চিকিৎসা, রক্তশূন্যতা হলে রক্ত দেওয়া, তাকে দেখা যাচ্ছে প্রতিনিয়ত মাসে মাসে বা 2 মাস পর পর রক্ত দিতে হয়, এবং এক ব্যাগ রক্ত দিলে তার শরীরে 200 মিলিগ্রাম আয়রন ঢুকতেছে। তাতে দেখা যাচ্ছে যে অথচ আমাদের প্রতিদিন দরকার 1 মিলিগ্রাম আয়রন। তাতে দেখা যাচ্ছে অনেক আয়রন শরীরে ডিপোজিট হচ্ছে। এই আয়রনগুলোকে শরীর থেকে বাইর করার জন্য আমাদেরকে পাশাপাশি কিছু ঔষধ ব্যবহার করতে হয় সুস্থ থাকার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা যাচ্ছে যে যেসব রোগীরা আমাদের কাছে আসে তাদের স্প্লিন অনেক বড়, তাদের ডেভেলপমেন্ট হচ্ছে না ঠিকমতো, এটা নিয়মিত এইসব রক্ত এবং আয়রন চিলেটিং ব্যবহার না করার জন্য। এটা থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফেডারেশনে একটা সমীক্ষায় দেখা গিয়েছে উন্নয়নশীল দেশে 10 ভাগের কম থ্যালাসেমিয়া রোগীরা সঠিক চিকিৎসা নিতে পারছে, যে কারণে বিরাট একটা অংশ তাদের 25 বছর বয়সের মধ্যে হার্টের রোগ এবং লিভার সিরোসিস হয়ে মারা যাচ্ছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমরা যদি আরেকটা চিকিৎসা পদ্ধতি যেটা আপনি জানতে চাচ্ছেন, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, একটা অনলি কিউরেটিভ চিকিৎসা, অর্থাৎ নিরাময় করার জন্য বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা যেতে পারে। এটা করলে কি পুরোপুরি কিউর ভালো হয়ে যেতে পারে, কিন্তু এটা করার জন্য কিছু শর্ত রয়েছে। প্রথমত তার বয়স যদি 7 বছরের মধ্যে হয় বা 14 বছরের মধ্যে, এমনকি 17 বছরের মধ্যেও এটা করলে ভালো ফল পাওয়া যেতে পারে। দ্বিতীয় হচ্ছে তার শরীরে যে আয়রনের পরিমাণ রয়েছে সেই আয়রনের পরিমাণটা স্বাভাবিকের কাছাকাছি নিয়ে আসতে হবে, অর্থাৎ আয়রনের অধিক হয়ে গেলে লিভার এবং হার্টের ক্ষতি হবে, এই জিনিসটা যাতে না হয়। দ্বিতীয় হচ্ছে লিভার ফাইব্রোসিস যাতে না হয় এবং লিভারটা 3 সেন্টিমিটারের চেয়ে বেশি বড় না হয়। যদি এই 3টা ক্রাইটেরিয়া না থাকে তাহলে দেখা যাচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করলে 90% ক্ষেত্রে রোগী ভালো হওয়ার সম্ভাবনা এবং সে স্বাভাবিক জীবনযাপন করবে এবং দীর্ঘায়ু হবে এটা। আর অন্যান্য যদি রিস্ক ফ্যাক্টর থাকে তখন তার হয়তো সাকসেস রেটটা একটু কমবে, 70 ভাগ 80 ভাগ এরকম হবে। তাহলে আমাদের দেশে যদি চাই আমরা আমাদের, এবং এটা বেশ ব্যয়বহুল এই জন্য বলছি এটা করতে 15 থেকে 20 লক্ষ টাকা প্রয়োজন হয়। দ্বিতীয়ত তার জন্য একটা ডোনার প্রয়োজন হয়, কারণ আরেকজন থেকে শরীর থেকে স্টেম সেল নিতে হয় এবং স্টেম সেল যার থেকে নিব তার সাথে রোগীর 100% এইচএলএ ম্যাচিং হলে ভালো ফল পাওয়া যায়। অতএব ভাই বোন থেকে নিলে সবচেয়ে সর্বোত্তম। কিন্তু দেখা গেছে দুর্ভাগ্যবশত তার ভাই বোন যারা থাকে হয়তো 2 জন রয়েছে, 2 জনই হয়তো থ্যালাসেমিয়া রোগী হয়ে গেছে, তবে বাহক হলে তার থেকে নেওয়া যাবে। এইভাবে আমরা আসলে দেখা গেছে যখন আমরা বললাম যে হ্যাঁ আমরা থ্যালাসেমিয়ার জন্য বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে চাই, কারা কারা রাজি আছেন, কাদের টাকা পয়সারও প্রবলেম নাই, তখন দেখা যাচ্ছে রোগী হিসাবে যারা আসছে তারা কিন্তু ফিজিক্যাল ফিটনেস তাদের ওরকম নেই, কারণ তাদের আয়রন চিলেশন ঠিক নাই, তাদের লিভারটা বড়, তাদের লিভার ফাইব্রোসিস ডেভেলপ করেছে। অতএব আমাদেরকে যদি বোন ম্যারো ট্রান্সপ্লান্টের দিকে যেতে হয় তাহলে ছোটোকাল থেকেই এই 2 বছর বয়স থেকেই তাদেরকে ওই চিকিৎসাটা, মেডিকেল চিকিৎসাটা ঠিকমতো করতে হবে, তারপরে হয়তো তাদেরকে ট্রান্সপ্লান্টে নিয়ে আসা যাবে। ডক্টর খান আপনাকে ধন্যবাদ। ডক্টর বেলায়েত হোসেন, আপনারা দুজনেই বলছিলেন যে এটি একটি লাইফ লং একটা ট্রিটমেন্ট। আপনারা ঢাকায় চিকিৎসা দিচ্ছেন, এই প্রাইমারি লেভেল থেকে একেবারে টার্সিয়ারি লেভেলে গ্রাম পর্যায় থেকে শহরে আসতে হচ্ছে, এটা লম্বা একটা প্রসেস, অনেক ইনভেস্টমেন্ট, অনেক টাকা পয়সার খরচ হয়। তো এটা আসলে বিভাগীয় জেলা পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই সুযোগ আছে। বিভাগীয় পর্যায়ে তো বটেই, এবং জেলা পর্যায়ে ইভেন থানা পর্যায়েও নেওয়ার প্রয়োজন আছে, সুযোগ আছে। তবে এই ব্যাপারগুলি সরকারকে এই বিষয়টাকে এনকাউন্টার করতে হবে, সরকারকে আগে স্বীকার করতে হবে বা বুঝতে হবে হ্যাঁ থ্যালাসেমিয়া ইজ এ ন্যাশনাল প্রবলেম। National problem being a 60,000 patient, it equivalent to the lakhs and lakhs patient. সো এটা গভর্নমেন্টের এখানে করণীয় আছে, গভর্নমেন্টকে ইনিশিয়েটিভ নিতে হবে, প্ল্যানিং করতে হবে, যে কর্ম পরিকল্পনা প্রণয়ন করতে হবে, সেই অনুযায়ী বাস্তবায়ন করতে হবে, যে প্রতিটি বিভাগীয় মেডিকেল কলেজ হসপিটালে এবং ডিস্ট্রিক্ট পর্যায়ে ডিস্ট্রিক্ট হসপিটালে এই থ্যালাসেমিয়া চিকিৎসার সুবিধা দিয়ে তৈরি করতে হবে। এই ব্যাপারে হ্যাঁ আসার বিষয় হলো যে এই ব্যাপারে গভর্নমেন্ট এখন এই ব্যাপারে কাজ করছেন, চিন্তা করছেন। গভর্নমেন্ট আমাদেরকে ডেকেছিলেন, তারা থ্যালাসেমিয়া ম্যানেজমেন্ট গাইডলাইন করার জন্য আমরা গাইডলাইন করে দিয়ে এসেছি, এবং গভর্নমেন্ট ইনিশিয়ালি বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালে এই ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস শুরু করার চিন্তা ভাবনা করছেন। তারপর আস্তে আস্তে জেলা পর্যায়ে এটা নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা হয়তো তাদের মধ্যে আছে। তো এই গভর্নমেন্ট পর্যায় থেকে এই বিষয়টি বাস্তবায়ন করতে হবে। জি ডক্টর খান, আপনি একটু অ্যাড করতে চাই যে ইদানিং স্বাস্থ্য অধিদপ্তর একটা প্ল্যানিং নিয়েছেন যে তারা উপজেলা লেভেলে প্রাইমারি হেলথ কেয়ার যেখানে শুরু হয় আমাদের দেশে, ওইখানে আমরা কিভাবে চিকিৎসা দিতে শুরু করতে পারি। এবং এটা খুব কঠিন কাজ না, কারণ
একটা ব্লাড ট্রান্সফিউশন করা এবং মুখে খাওয়ার ঔষধ, এটা যদি সরকার উপজেলা লেভেল দিতে পারে তাহলে অতি সহজে আমরা করতে পারি, এবং এর জন্য আমরা এসওপি একটা তৈরি করছি, এবং আমার মনে হয় এবছরই আমরা শুরু করতে পারবো, যাতে এইসব থ্যালাসেমিয়া রোগীরা তাহলে উপজেলা লেভেলে ঔষধ এবং ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থা পায়। জি ডক্টর খান, আপনাকে ধন্যবাদ। ডক্টর বেলায়েত হোসেন, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনি যদি সংক্ষেপে কিছু দর্শকদের উদ্দেশ্যে সচেতনতামূলক যদি কিছু বলেন যে আসলে কি করা যাবে কি করা যায় না, আবার যদি একটু মনে করিয়ে দেন দর্শকদের। আমি মনে করি আজকে অনুষ্ঠানের এটাই হলো একটা ক্রিম অফ সাবজেক্ট, যে আমি জনসাধারণ বিশেষ করে ইয়ং জেনারেশন যারা এখন বড় হচ্ছেন, লেখাপড়া করছেন এবং যারা আগামীতে বিবাহ করতে যাবেন, ফ্যামিলি গঠন করবেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনি যদিও সুস্থ আছেন তারপরও আপনি এটা মনে করার কোনো কারণ নেই যে আপনি বহনকারী নন। কারণ আমাদের দেশে যে 10% বহনকারী আছে, প্রায় 2 কোটি, এরা প্রত্যেকেই আপনার মতোই সুস্থ মানুষ, কাজেই এরাও কিন্তু বহনকারী। সেহেতু আপনি জেনে নেন আপনি বহনকারী আছেন কিনা, অন্তত জানেন, তারপর আপনি এটা প্রকাশ করবেন কি করবেন না বা কি করবেন সেটা পরবর্তী পর্যায়ে, বাট আপনি আগে জানেন, তারপর চেষ্টা করবেন। যদি আপনি বহনকারী হয়েই যান তখন আপনি চেষ্টা করবেন আপনার বিয়ের সময় আপনার লাইফ পার্টনার যিনি হতে যাচ্ছেন তার ইলেকট্রোফোরেসিসটা রিপোর্টটা কোনো না কোনোভাবে এটা জেনে নেওয়া, সো দ্যাট উনিও যদি বহনকারী হন তাহলে আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে সেই সম্পর্কটা না করাটা চেষ্টা করবেন। কারণ একটা থ্যালাসেমিয়া পেশেন্ট আপনার ফ্যামিলিতে যদি জন্মগ্রহণ করে, তাকে নিয়ে আপনাকে প্রায় সারাটা জীবন হসপিটালে প্রতি মাসে মাসে দৌড়াতে হবে এবং 10 থেকে 15-20 হাজার টাকা প্রতি মাস খরচ করতে হবে, এবং আপনাকে অনেক শ্রম এবং অর্থ ব্যয় করতে হবে। এবং এটা কিন্তু আপনার শুধু ব্যক্তিগত প্রবলেম হয়ে থাকবে না, এটা একটা সামাজিক প্রবলেম তৈরি করবে এবং এটা একটা ন্যাশনাল প্রবলেম তৈরি করবে, এবং ন্যাশনাল জিডিপি বা এসডিজি অর্জনের ক্ষেত্রেও এটা কিন্তু কিছুটা হলেও অন্তরায় তৈরি করে। ডক্টর বেলায়েত হোসেন, আপনাকে ধন্যবাদ। ডক্টর খান, আপনি কিছু অ্যাড করতে চান কিনা? হ্যাঁ, আমি বলতে চাই যে থ্যালাসেমিয়া কোনো ক্যান্সার বা সংক্রামক ব্যাধি নয়, এটা জন্মগত এটা রোগ, এবং প্রত্যেকেই জানা উচিত তার থ্যালাসেমিয়া রয়েছে কিনা, সে বাহক কিনা, এবং সেইভাবে সিদ্ধান্ত নেওয়া। এবং আমি সরকারের প্রতি অনুরোধ করব যাতে আমরা থ্যালাসেমিয়ার চিকিৎসা উপজেলা লেভেলে নিয়ে যেতে পারি এসব রোগের চিকিৎসার জন্য। ধন্যবাদ। জি, ডক্টর এম এ খান এবং ডক্টর বেলায়েত হোসেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আশা করি সামনে আপনার সাথে আবারও কথা হবে এই বিষয়টি নিয়ে। দর্শকদের ধন্যবাদ। আপনাকে। দর্শক, অনুষ্ঠান শেষ করছি। শেষ করার আগে অবশ্যই বলবো, থ্যালাসেমিয়া সম্পর্কে জানুন, সচেতন হন, সুস্থ থাকুন, ভালো থাকুন।